এই প্রসঙ্গে এবার আমি আসছি 101তম সংবিধান সংশোধন 2016 সালে, যেটার মাধ্যমে জিএসটি চালু হয়েছে 2017 পয়লা জুলাই থেকে। এটা ঠিক যে কর ব্যবস্থার একটা বিপুল সংস্কার নিয়ে এসছে জিএসটি। করের মাত্রা আগে ছিল প্রায় 30% এবং ডাবল ট্রিপল ট্যাক্স, কোয়াড্রুপল ট্যাক্স দিতে হতো। মানে যে ম্যানুফ্যাকচার থেকে যখন আমার কাছে আসছে তখন 4বার আবার ট্যাক্স দেওয়া হয়ে গেছে। তো এইটা কিন্তু এখন অনেক কমে গেছে। সুতরাং কনজিউমারের যদি আমি পয়েন্ট থেকে দেখি তাহলে এটা একটা বড় ব্যাপার, এবং সেই অর্থে ক্যাসকেডিং এফেক্ট বা ডাবল ট্যাক্সেশন এটা চলে গেছে, একটা কমন ন্যাশনাল মার্কেট তৈরি হয়েছে। সুতরাং রপ্তানি বেড়েছে, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজেসকে এখন অনেক কম ট্যাক্স পে করতে হয়। পাশাপাশি করের স্বচ্ছতাও বেড়েছে এবং গভর্নমেন্টের পক্ষে করের কমপ্লায়েন্স তৈরি করা সহজ হয়েছে, দুর্নীতি অনেক কমেছে। কিন্তু ম্যানুফ্যাকচারিং যে স্টেটগুলো, জিএসটি মানে তো যেটা অনেক আগেই পশ্চিমবঙ্গ সেই ক্ষতির সম্মুখীন, ওই যে আমরা মাসুল সমীকরণ বলতাম, এটা আমাদের মানে যখন আমরা কলেজ লেভেলে পড়তাম তখন আমরা শুনতাম মাসুল সমীকরণের কথা। মাসুল সমীকরণ মানে হচ্ছে যে পশ্চিমবঙ্গের কয়লা নিয়ে যাওয়া হচ্ছে, পশ্চিমবঙ্গ ট্যাক্স দেওয়া হচ্ছে না, অথচ আমি যদি মহারাষ্ট্র থেকে, তখন অন্যরকম ছিল, মহারাষ্ট্র থেকে আমি যদি তুলো নিয়ে আসি তাহলে আমাকে ট্যাক্স দিতে হবে। তো মাসুল সমীকরণ যদি করা হোক যাতে এটা, কিন্তু এখন যে তার ফলে যেটা হয়েছে, যদি ম্যানুফ্যাকচারিং স্টেট থাকে তার তো একটা খরচ খরচা থাকে, কিন্তু ম্যানুফ্যাকচারিং ইউনিট বা ম্যানুফ্যাকচারিং স্টেট সেও যে পরিমাণ ট্যাক্স পাচ্ছে, আর যে ম্যানুফ্যাকচারটা করছে না সেও যদি সেই পরিমাণ ট্যাক্স পায়, তাহলে ম্যানুফ্যাকচারিং স্টেটের আয়টা কোনো পরিমাণে রেভিনিউ লস হয়ে যাচ্ছে, এটা একটা ক্ষতি হয়েছে। আবার আর একটা দুটো জিনিস আরো হচ্ছে, এক তো পেট্রোল কোনোভাবেই জিএসটির আওতায় আসছে না, এটা আমাদের মানে কন্টিনিউয়াস পেইনের কথা, দুঃখের কথা, যন্ত্রণার কথা। কিন্তু এছাড়া দুটো সরকারি, মানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, এই উভয় সরকারই কিন্তু অ্যাডিশনাল সেস বসাচ্ছে, মানে পেট্রোলের উপর সেস বসাচ্ছে, ট্যাক্স তো আছে, তারপর সেস বসাচ্ছে, বিভিন্ন বিষয়ের উপর সেস বসাচ্ছে, এবং সেসগুলো কিন্তু সরকারের নিজস্ব। আর তার ফলে যেটা হচ্ছে সেটাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা নাগরিকেরা। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে এই যে শাসনের যে গতিপথ আমরা আজকে আলোচনা করতে বসেছি, এই গতিপথে জিএসটি ইন্ডিয়ান ইকোনমিকে, ভারতীয় অর্থনীতিকে অনানুষ্ঠানিক থেকে আনুষ্ঠানিক অর্থনীতিতে পরিণত করবার ক্ষেত্রে একটা সদর্থক স্টেপ বা সদর্থক পদক্ষেপ। এরপরে আমি যে বিষয়টা আসবো সেটা হলো প্রিয়াম্বল। এগুলো প্রত্যেকটার সঙ্গে বিতর্ক যুক্ত হয়ে গেছে, মানে গভর্নেন্সে কিভাবে আসছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি। আমরা সবাই জানি ভারতের সংবিধানের মূল প্রস্তাবনায় অরিজিনাল, আমি কিন্তু মূল সংবিধান বলছি, ভালো করে শুনতে হবে, ভারতের মূল সংবিধানের প্রস্তাবনায় ইন্ডিয়াকে সভরেন ডেমোক্রেটিক রিপাবলিক বলা হয়েছে। সেখানে বলা হয়েছিল ইন্ডিয়া ইজ এ সভরেন ডেমোক্রেটিক রিপাবলিক। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে হলো সোশ্যালিস্ট, ইন্ডিয়া ইজ এ সভরেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট সেকুলার রিপাবলিক। এই সোশ্যালিস্ট এবং সেকুলার এই শব্দ আমি জানি না, মনমোহন সিং এর 24শে জুলাই 1991 ভাষণ কিন্তু খুব বিখ্যাত। 24 জুলাই 1991 দিলেই নেটে বেরিয়ে আসে মনমোহন সিং এর উদারীকরণের উপর ভাষণ, সংসদে লিবারালাইজেশন স্পিচ দিয়েছিলেন। তারপরে দীর্ঘ মানে 91 থেকে আজকে 2021, 24শে জুলাই ঠিক 3 দশক পেরিয়ে গেছে। তারপরে এই দীর্ঘ 3 দশক ধরে উদারীকরণ, বেসরকারীকরণ এবং বিশ্বায়ন, মানে আমরা যাকে বলি এনপিজি, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন, এটা চালু থাকার পর আদৌ সমাজতন্ত্র আদর্শ হিসেবে প্রস্তাবনায় থাকতে পারে কিনা সেটা ভাবা দরকার। আর যদি থাকে তাহলে এটাও ভেবে দেখা দরকার বিষম আয়, অর্থাৎ আয়ের যে ব্যবধান সেটাকে কিভাবে কমানো যায়। এটা না হলে সোশ্যালিজমের যে আদর্শ সেটা রেখে আমার লাভ কি, যদি আমার এই জায়গায় এটাতে আমরা নাই করি, শুধুমাত্র পভার্টি অ্যালিভিয়েশন দিয়ে তো সোশ্যালিজমের আইডিয়াল থাকা যায় না। প্রিয়াম্বল বলা মানে প্রিয়াম্বল একটা আইডিয়াল রাখা হয়েছে, মানে স্টেট প্রস্তাবনায় বলা হচ্ছে এই দিকে এগোবে,
কারণ সেদিকে এগোনোর পথে যদি আমরা সেই সোশ্যালিজমকে তুলে দিয়ে উদারীকরণ, বেসরকারীকরণ আর বিশ্বায়নকে নিয়ে যেতে থাকি, তাহলে আর সেটা রাখার লাভটা কোথায়? যাই হোক, সুতরাং আমি বলবো যদি এটা রাখতে হয়, রাখা যখন আছে, রাখতে হয় কেন, রাখা আছে এবং এটাকে নিশ্চয়ই তোলা উচিত নয়, তাহলে আয়ের ব্যবধান কিভাবে কমানো যায় সেটা সরকারের পক্ষে ভেবে দেখা দরকার। মানে বিশেষত কেন্দ্রীয় সরকারের পক্ষে ভীষণভাবে ভেবে দেখা দরকার। কিন্তু যে ধর্মনিরপেক্ষতার যে আদর্শ, সেটা ভারতের একটা মূল আদর্শ, আর এর থেকে কিন্তু আমরা কোনোভাবেই বিচ্যুত হতে পারি না। এই ব্যাপারেও বিতর্ক দাঁড়াবে, সেই কারণেই আমি এটা নিয়ে এসেছি। 2015 সালের 26শে জানুয়ারি মোদী সরকার অরিজিনাল প্রিয়াম্বুলের সমস্ত ন্যাশনাল নিউজ পেপারে বেরিয়েছে। 2015 সালের 26শে জানুয়ারি মোদী সরকার অরিজিনাল প্রিয়াম্বুলের উপর একটা ডেমোক্রেসি ক্যানট সাকসিড, আমি দেখাতে পারতাম যদি আমি নিজে শেয়ার করতে পারতাম, The democracy cannot succeed without people's participation. 66th Republic Day বলে একটা অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন দিয়েছে জাতীয় মুখ্য, মানে বড় বড় কাগজগুলোকে, ইন্ডিয়ান এক্সপ্রেস, আমি যা আমার খেয়াল করছে না, মনে করছে আনন্দবাজারও সম্ভবত দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই যে মুখ্য সংবাদপত্রগুলোকে দেওয়া হলো, এ নিয়ে বিরোধীরা বিরাট প্রতিবাদ জানায়। মানে এটা একটা আশ্চর্যের বিষয়, আমি খুঁজে পাচ্ছি না যে অরিজিনাল মানে মূল যে সংবিধান, সেটাকে আমি খুঁজেই পেলাম না, আর অরিজিনাল প্রিয়াম্বুলটাকে কিন্তু তারা দিয়ে দিল এবং বিজ্ঞাপন দিলেন জাতীয় সংবাদপত্রের, বিরোধীরা প্রতিবাদ জানালো এবং তারা মনে করলো মোদী সরকার সোশ্যালিস্ট এবং সেকুলার শব্দ দুটো বাদ দিয়ে আমাদের দেশের চরিত্রে বদল করতে হয়েছে। বিরোধীরা প্রশ্নও শুরু করে দিল যে আমরা কি হিন্দু রাষ্ট্রকে ফিরিয়ে চলেছি? সরকার বললেন আমরা তো তা করতে চাইনি, আমরা মূল প্রস্তাবনা প্রকাশের মাধ্যমে সংবিধান প্রণেতাদেরই সম্মান জানাতে চেয়েছি, মানে নেহেরু, আম্বেদকর। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসে, নেহেরু আম্বেদকর ধর্মনিরপেক্ষতা শব্দটাকে প্রস্তাবনায় রাখলেন না কেন? এটা কিন্তু খুব বড় প্রশ্ন। অথচ তারা দুজনেই কিন্তু ধর্মনিরপেক্ষতার চ্যাম্পিয়ন ছিলেন। আম্বেদকর ধর্মনিরপেক্ষ ছিলেন কিন্তু ধার্মিকও ছিলেন, আর অন্যদিকে নেহেরু ধর্মনিরপেক্ষ ছিলেন এবং নাস্তিক ছিলেন। হিন্দু ধর্মের ব্রাহ্মণ্যবাদ দ্বারা পর্যুদস্ত আম্বেদকর চেয়েছিলেন সংবিধানে এমন কিছু ধারা থাক যাতে কেউ জাতিবাদের অভিশাপ দ্বারা আর পর্যুদস্ত না। আমরা বারবার দেখেছি আম্বেদকর কিভাবে অপমান করা হয়েছে, অত বড় মানুষ, তাকে কিভাবে তিনি অপমান করেছেন। সুতরাং তিনি সংরক্ষণের ব্যবস্থা সহ 17 নম্বর থেকে 25 নম্বর ধারার ব্যবস্থা করেছিলেন, যার পর তার আর চাওয়ার কিছু ছিল। সুতরাং আম্বেদকর চেয়েছিলেন ইন্টারভেনশনিস্ট সেকুলার স্টেট, ইন্টারভেনশনিস্ট সেকুলার স্টেট। অন্যদিকে নেহেরুর কাছে ধর্মটা ছিল ব্যক্তিগত বিষয়, যেখানে রাষ্ট্র, এটা ছিল একদম, এই ব্যাপারটাই হচ্ছে বলা যেতে পারে যে এনলাইটেনমেন্ট আইডিয়া, যে রাষ্ট্রের ধর্ম হচ্ছে ব্যক্তিগত বিষয়, মানে প্রাইভেট ডোমেন, এবং রাষ্ট্রের সেখানে কোনো কাজই থাকতে পারে না, কোনো বৈধ কাজ থাকতে পারে। সুতরাং তিনি ইন্টারভেনশনিস্ট সেকুলার স্টেট তত্ত্বে বিশ্বাসী করতেন। তবে সংরক্ষণ প্রসঙ্গে আম্বেদকরের সাথে তিনি সহমত ছিলেন। সুতরাং একটাই সলিউশন, সেকুলার শব্দটিকে প্রস্তাবনায় না রাখা, এবং সেটাই সেকুলার। সুতরাং তারপরে ইন্দিরা গান্ধী তো আমরা জানি 42তম সংবিধান সংশোধিত এটা ঢোকালেন, সেকুলার সোশ্যালিস্ট এবং সেকুলার এই শব্দ দুটি কনস্টিটিউশনে এলো। কিন্তু সেই যে সেকুলার চরিত্র, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 বিরোধীদের মতে এই কিন্তু রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ চরিত্রকে আঘাত হানছে, কারণ আজ পর্যন্ত কখনো ধর্মের ভিত্তিতে নাগরিকতা স্থিরীকৃত হয়নি। সিএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেই ভিত্তিটাকে আঘাত করেছে। কিভাবে আমি বলছি, মানে আমি সিটিজেনশিপ অ্যাক্টের জায়গাটা পড়ে শোনাচ্ছি। সেখানে বলা হচ্ছে যে provided that any person in the Citizenship Act 1955, herein after referred to as the Principal Act, in section 2, in subsection 1, in clause P, the following provisions shall be inserted, namely কি বললেন, যেটা বলছেন যে
এটা বলা হয়েছে যে provided that any person belonging to Hindu, Sikh, Buddhist, Jain, Parsi or Christian community from Afghanistan, Bangladesh or Pakistan who entered into India on or before the 31st day of December 2014 and who has been exempted by the central government by or under clause C of subsection 2 of section 3 etc Passport Entry Act etc shall not be treated as illegal migrant for the purposes of this act. তার মানে বলাটা তার মানে হলো হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সি এবং খ্রিস্টান কমিউনিটি তারা আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে যদি 2014 আগে 31 ডিসেম্বরের আগে ঢোকে তাহলে তাদেরকে দিয়ে দেওয়া হবে। তাহলে মুসলমান আমি ধরে নিচ্ছি পার্সিকিউটেড, আরে পার্সিকিউটেড মুসলমান নেই, বালুচিস্তানে মুসলমানরা কি পার্সিকিউটেড হচ্ছে না? তারা কোথায় যাবে? আমি মুসলমানদের কথাই বলছি, বালুচিস্তানে আমি তো বালুচিস্তানের মুসলমানদের কথা বলছি, তারা তো পার্সিকিউটেড হচ্ছে, স্টেটের দ্বারা পার্সিকিউটেড হচ্ছে, প্রতিদিন জি টিভিতে এতবার করে দেখাচ্ছে, তারা কোথায় যাবে? তাদেরকে কেন নেওয়া হবে? এগুলো ভেবে দেখার দরকার ছিল, সেই দিকটা কিন্তু আঘাত দরকার ছিল না এই জিনিসটা আমার মনে হয়েছে। যাই হোক, আইন তো মানতেই হবে, আইন আইন, সুতরাং আমি আইনের ইন্টারপ্রিটেশন করছি, এটা কিন্তু নাগরিকতার যে ভিত্তি, ধর্মের ভিত্তিতে আজ পর্যন্ত স্থিরীকৃত হয়নি, এই দিকটা কিন্তু সিএএ আঘাত করেছে। এবার আসি প্ল্যানিং কমিশন এবং ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন অফ ইন্ডিয়া বা নীতি আয়োগ প্রসঙ্গে। প্ল্যানিং কমিশন, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া বা নীতি আয়োগ, এইটা একটা, এই দুটো প্ল্যানিং কমিশন ছিল, তার থেকে আজকে নীতি আয়োগ হলো। 3 বছর ধরে 9 ডিসেম্বর 1946 থেকে 26 নভেম্বর 1949, 3 বছর ধরে সংবিধান পরিষদের সভা চলল, অথচ নেহেরুর একবারে প্ল্যানিং কমিশনের কথা মনে পড়লো না। অবাক কাণ্ড। আর তারপরই 15ই মার্চ 1950 তিনি ক্যাবিনেট রেজলিউশন পাস করলেন যাতে প্ল্যানিং কমিশন। আমরা জানি যে, অনেকেই জানি এটা, প্রথম অর্থমন্ত্রী জন মাথায় তিনি পদত্যাগ করেছিলেন, বলেছিলেন একটা অসাংবিধানিক সংস্থা যদি এরকম ভাবে তৈরি হয় সেটা ক্যাবিনেটের থেকে বেশি পাওয়ারফুল, ক্ষমতাশালী হয়ে যাবে, সুতরাং তিনি এভাবে এটা কোনো সাংবিধানিক ধারার ভিত্তি ছাড়া এটা কিভাবে চলবে, এবং পদত্যাগ করেন। তাহলে এই যে পরবর্তীকালে ধরা যাক এখন যে সংবিধানের 282 নম্বর ধারাতে ইউনিয়ন অর স্টেট মে মেক এনি গ্র্যান্টস ফর এনি পাবলিক পারপাস কথা বলা আছে, সেখানে প্ল্যান গ্র্যান্ট দেওয়া হয় কি করে? আমি বলছি না অসাংবিধানিক, কিন্তু বেআইনি কথাটা আমি বলছি না, কিন্তু আমি বলবো যে এটা তো প্ল্যান গ্র্যান্ট দেওয়ার কোনো ভিত্তি নেই, প্ল্যান কথাটাই তো নেই। তো যাই হোক, এইটা কিন্তু 30 বছর ধরে আমাদের চলে এসছে, মানে 50 বছর 2014 সালে 17 আগস্ট, মানে কত হচ্ছে 50 আর 14 64 বছর সেটাই চলে এসেছে। এবং 64 বছর আমরা পঞ্চবার্ষিকী মধ্যেখানে 3টে 67 68 69 3টে বছর বাদ করে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে প্রস্তুত 2014 সালের 17 আগস্ট মোদী সরকার এসেই প্ল্যানিং কমিশন ভেঙে দিল এবং তার পরিবর্তে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ, বা এক কথায় নীতি আয়োগ, সেটা তৈরি করল। নীতি আয়োগের সঙ্গে প্ল্যানিং কমিশনের তফাৎটা কোথায়? নীতি আয়োগ সেখানেও যে চেয়ারম্যান হচ্ছেন প্রধানমন্ত্রী, প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু নীতি আয়োগে যারা মানে সদস্য, মূল সদস্য, তারা হচ্ছে সমস্ত রাজ্যের চিফ মিনিস্টার এবং লেফটেন্যান্ট গভর্নর। আর প্ল্যানিং কমিশনের যারা সদস্য তারা কিন্তু সবাই এক্সপার্ট থাকে, মানে ইকোনমিক, সায়েন্স, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, কমার্স, অ্যাডমিনিস্ট্রেশন, এই সমস্ত এলাকা থেকে তাদের নেওয়া হয়। এখন যেটা করা হচ্ছে, নীতি আয়োগ কি করবে? পলিসি এবং পলিসি ফ্রেমওয়ার্ক তৈরি করবে, কর্মসূচি তৈরি করবে, কোঅপারেটিভ ফেডারালিজমের আইডিয়াটাকে বাড়িয়ে নিয়ে যাবে, আর একসঙ্গে কাজের যে ইভ্যালুয়েশন করবে, মনিটর করবে এবং ইভ্যালুয়েশন করবে। সুতরাং একদিক থেকে এটা হচ্ছে থিঙ্ক ট্যাঙ্ক,
সরকারের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করবে। তাহলে পঞ্চবার্ষিক পরিকল্পনার দিন এখন শেষ, এটা ঠিক কথা। পঞ্চবার্ষিকী আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় আমরা খুব মানে এত দ্রুত সময় এগিয়ে যাচ্ছে, 5 বছর পরে কি বলতে কি করতে পারবে এটা কিন্তু আজকের দিনে বলা সম্ভব নয়। সেদিক থেকে একটা ঠিক কথা, এটা খুব ভালো। কিন্তু 6.5 দশকের কোনো প্রতিষ্ঠান যদি সরিয়ে দেওয়া হয় তাহলে লোকে পুরনো প্রতিষ্ঠানের সঙ্গে তুলনা করবেই। এখন দেখার যে সেই তুলনায় নীতি আয়োগ কতটা সদর্থক বিষয়। 2014 থেকে 2021 7 বছরে কিছুই বোঝা যায়নি। যদি আমরা নীতি আয়োগ আসলে আমরা পিএমওকে প্রাইম মিনিস্টার্স অফিসকে এত বেশি গুরুত্ব দিচ্ছি, নীতি আয়োগের গুরুত্ব সেদিক থেকে অনেক কম হয়ে যাচ্ছে। সুতরাং সেদিক থেকে আমরা পিএমওকেই গুরুত্ব দিই, বর্তমানে পিএমওকেই গুরুত্ব দিই। কিন্তু যদি আমরা পিএমওর জায়গাতে নীতি আয়োগকে মেনে নিই, সেখানে নীতি আয়োগ কতটা সদর্থক ভূমিকা গ্রহণ করছে সেটা কিন্তু দেখা দরকার। এইবার আমরা আসছি যে প্রস্তুতপক্ষে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন। আমি কটাই আর বলবো, কারণ অনেকক্ষণ সময় চলে এসেছে, আর 10 মিনিট আমার হাতে আছে। আমি 10 মিনিটের মধ্যে যতটা পারি আমি বলবার চেষ্টা করবো। বলেইছিলাম যে বিরাট একটা জায়গা, সেটা বলাটা খুব মুশকিল। যাই হোক, বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন হচ্ছে 1947 সালে সুপ্রিম কোর্ট গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব কেসে জানায় যে সংবিধানের 3 নম্বর পার্টে মৌলিক অধিকার যেটা আছে সেটা ট্রান্সেন্ডেন্টাল পজিশন বা অতীন্দ্রিয় চরিত্র রয়েছে এবং এগুলো সংসদের সংশোধনের বাইরে অবস্থিত। সুতরাং কোন সংশোধন যদি মৌলিক অধিকারের বিলোপ সাধন করে বা সীমা নির্দেশ করে তবে তা হবে অসাংবিধানিক। 1973 সালে সুপ্রিম কোর্টের বিশেষত হংসরাজ খান্না, জাস্টিস হংসরাজ খান্না ল্যান্ডমার্ক ভার্ডিক্ট, যেটা আমরা বলি কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা, সেখানে সেই কেসে তিনি বললেন যে সংবিধানে কিছু মুখ্য কাঠামো রয়েছে যেগুলো কোনোভাবে সংশোধন করা যায় না, এবং সেটাই বেসিক স্ট্রাকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবং এটা কিন্তু ইন্ডিয়াতেই বেসিক স্ট্রাকচারের ধারণা, মানে উনি এই ধারণাটা তৈরি করেছেন। এবং যেটা প্রস্তুতপক্ষে আমরা গোলকনাথ কেসের যেটা ছিল সেটা কেশবানন্দ ভারতী কেসে পরিষ্কার হয়ে গেল। কিন্তু কোনটা বেসিক স্ট্রাকচার এইটা বলবার অধিকার থাকবে ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে কনস্টিটিউশনকে ইন্টারপ্রেট করবার অধিকারটা তার হাতে চলে যাবে। এটা খুব বিরাট পাওয়ার কনস্টিটিউশন সুপ্রিম কোর্টের হাতে এখন আছে। এখন যদি আমরা 1978 সালে, তাহলে রাইট টু প্রপার্টি ঠিক এই জায়গাতে সুপ্রিম কোর্ট এই রাইট টু প্রপার্টি বিলোপ সাধন হলো 1978 সালে। তা সত্ত্বেও সুপ্রিম কোর্ট এই জায়গাতে ইন্টারপ্রেট করেছেন যে 300 এর ধারাতে সংবিধানে ঢোকানো হয়েছিল নো পারসন শ্যাল বি ডিপ্রাইভড অফ হিজ প্রপার্টি সেট বাই অথরিটি অফ ল। এই যে কথাটা ঢোকানো হচ্ছে, সুতরাং এটা বৈধ। এই বৈধ কথাটা বলে দেওয়ার জন্য কিন্তু আজকে প্রপার্টি, রাইট টু প্রপার্টি আর ফান্ডামেন্টাল রাইট নয়। সুতরাং এই যে এটা কিন্তু একটা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন, ইচ্ছা করলেই যে কোনো সরকার এসে তার কোন একটা জিনিস পরিবর্তন করে দেবে, প্রধানমন্ত্রী মানে মন্ত্রী পরিষদ শাসিত থেকে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে চলে যাবে, এরকম কিন্তু হওয়া সম্ভব নয়, এটা বলার দরকার। এরপর আসি পলিটিক্যাল পার্টি প্রসঙ্গে। পলিটিক্যাল পার্টি মূল সংবিধানে পলিটিক্যাল পার্টি কোথাও রাখছে, প্রস্তাবনায় ইন্ডিয়াকে ডেমোক্রেটিক রিপাবলিক বলা হলো, কিন্তু কোথাও পলিটিক্যাল পার্টির অস্তিত্ব নেই। অসুবিধা কোথাও হচ্ছিল, কিন্তু 67 সাল পর্যন্ত জাতীয় কংগ্রেসের প্রাধান্য অটুট ছিল। 1967 সালে প্রথম 9টা রাজ্যে অকংগ্রেসের সরকার। তার আগে অবশ্য কেরলে 1957 সালে প্রথম বিধানসভা নির্বাচন হয়, কারণ ওই 1956 রিঅর্গানাইজেশনের পরে, স্টেট রিঅর্গানাইজেশনের পরে কেরল রাষ্ট্র, কেরালা রাজ্য আসে এবং কেরালা রাজ্যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া 60টা আসনে জয়লাভ করেছিল। কিন্তু জরুরি অবস্থা শেষ হওয়ার পরে 77 সালে নির্বাচনে জনতা সরকার এলো এবং সেই সময়ে মিলিজুলি সরকার হলো, কোয়ালিশন গভর্নমেন্ট। তারপরে এলো সেই ভয়ানক দিন আয়ারাম গয়ারাম। আয়ারাম গয়ারামের ব্যাপারটা ছিল যে, এটা বলতে গেলে অনেক লাগবে, যে গয়ালাল হরিয়ানার একজন ইন্ডিপেন্ডেন্ট এমএলএ, সে 67 সালে 15 দিনের মধ্যে 3বার দল পাল্টেছিলেন এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে ইউনাইটেড ফ্রন্টে গেছিলেন, ইউনাইটেড ফ্রন্ট থেকে আবার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এবং 9 ঘন্টার মধ্যে আবার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এবং তাকে নিয়ে প্রেস কনফারেন্স করবার সময় সেই সময়ের কংগ্রেসের আইএনসিতে যখন আবার ফিরে এলেন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে ফিরে এলেন, তখন রাও বীরেন্দ্র সিং বলেছিলেন যে
গয়ারাম আবি আয়ারাম হোক, তার থেকে গয়ারাম আয়ারাম কথাটা চালু হয়েছে। এখন এর থেকে বাঁচতে 1985 সালে 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে 10 নম্বর তফসিলি সংবিধানে ঢোকে, যা অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট নামে পরিচিত। এখন এখানে কোনো পলিটিক্যাল পার্টি থেকে নির্বাচিত হলে তার পরিস্থিতি মানে কোন পরিস্থিতিতে তার অন্য কোনো দলে যোগদান ডিফেকশনের আওতায় আসবে, মানে কোন কোন পরিস্থিতিতে সেটা ডিফেকশন আওতায় আসবে এবং কোন কোন পরিস্থিতিতে সেটা আসবে না, কোন কোন পরিস্থিতিতে তার সদস্যপদ খারিজ হবে এবং কোন কোন পরিস্থিতিতে তার হবে না, এটা বলা আছে। ঠিক কথাতে অনেকটা দল বলবো, কিন্তু দল ভাঙা কি আটকানো গেছে? কর্ণাটক, মেঘালয়, মণিপুর, গোয়া, অরুণাচল বা মধ্যপ্রদেশ সব জায়গায় তো বিজেপি কংগ্রেস ভেঙে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করেছে, এবং বা কংগ্রেস ভেঙেছে বা নানাভাবে নির্বাচনের পরই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করেছে, নিজের সরকার তৈরি করেছে। কি করে এটা হচ্ছে তো ভেবে দেখার বিষয়। এবং এখানে কিন্তু মাথায় রাখতে হবে, যদি কোনো ডিফেকশনের প্রশ্নটা এখানে স্পিকারের সমস্ত রায়। আর দুটো বিষয় বলি আমি উপসংহারে যাব। একটা হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, 2015 সালের 15 জুন এই অ্যাক্টটা চালু হয়েছে। আমি বলবো ইউপিএ সরকারের যদি দুটো অবদানের জন্য মনে রাখতে হয়, তাহলে একটা হচ্ছে আরটিআই 2005 এবং একটা ফুড সিকিউরিটি অ্যাক্ট 2013। আমাদের মতো একটা উন্নয়নশীল রাষ্ট্রের উত্তরণের যদি মূল চাবিকাঠি আমরা খুঁজি, তাহলে সেটা হলো সুশাসন। 1992-93 সালে গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট যে ট্যাবলেটটা, সেটা ওয়ার্ল্ড ব্যাংকের, সেটাতে গভর্নেন্সের যে কটা বৈশিষ্ট্যের কথা ওয়ার্ল্ড ব্যাংক বলেছিল, তার মধ্যে দুটো খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, আর একটা হচ্ছে দায়বদ্ধতা, অ্যাকাউন্টেবিলিটি। আর এই দুটো বিষয়কে সুরক্ষিত রাখতে গেলে প্রয়োজন সঠিক তথ্য। 1923 সালে ব্রিটিশ সরকার একটা অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট তৈরি করেছিল, যাতে সমস্ত সরকারি তথ্যকে গোপনীয়তার বর্ণে ঢেকে দিয়েছিল, কিন্তু সেই জায়গা থেকে মুক্তি দিয়েছে আরটিআই 2005। আর এটার ফলেই পরবর্তীকালে স্বচ্ছতা রক্ষায় বিরাট ভূমিকা নিয়েছে ই গভর্নেন্স, যেটা 2005 সালে আমাদের বর্ধমানে প্রথম চালু হয়েছিল ই গভর্নেন্স, এবং সেটা এখন সারা ভারতে ডিজিটাল গভর্নেন্স চালু হয়ে গেছে। আমাদের বর্তমান বললাম কারণ আমি বর্তমান বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক, সুতরাং সেখানে প্রথম চালু হয়েছে। যাই হোক, এ তো গেল বিবর্তনের যে ইতিবৃত্ত। এখন তার ফলে ভারতীয় নাগরিক, 5 মিনিটের মধ্যে আমি এইটুকু বলি, আমি শেষ করবো, কোথায় এসে দাঁড়িয়েছে, তথ্য কি বলে। ভারত যখন ব্রিটিশরা ছেড়ে গেল, তখন ভারতে পভার্টির হার ছিল 70%। আজকে পভার্টির হার হচ্ছে 21.1, মানে 21.1%, 21.1%। কিন্তু 140 কোটির দেশে 21.1% মানে 30 কোটি। ভাবা যায় এই দারিদ্র সীমা কিন্তু ভয়াবহ। মানে এটা যে যদি আমি দেখি যে মানে এটার ভিত্তি মানে 14 টাকা 75 পয়সা। আমার তেন্ডুলকরের যা মনে পড়ছে, সুরেশ তেন্ডুলকরের যে মেথোডোলজি ছিল, সেটা হচ্ছে 33 টাকা। কিন্তু তার পরবর্তীকালে ওয়ার্ল্ড ব্যাংক $1.25 এ ডে, অর্থাৎ 18 টাকা 75, মানে তখনকার হিসাবে ছিল, এটা পারচেজিং পাওয়ার প্যারিটি পিপিপি করেছিল। এটা 2011-12 সালে সেটা করেছিল। এটা পিপিপি তে 18 টাকা 75, মানে এটা কিন্তু $1.25 নয়, মানে 70-77 টাকা নয়। এটা হচ্ছে পিপিপি তে প্রদেশে $1.25 যা কেনা যায়, এখানে 18 টাকা 75 পয়সা তাই কেনা যায়। সেই অনুযায়ী 21.2%। এখনো আমাদের 21.1% হচ্ছে আমাদের পভার্টিতে। এটা তো 30 কোটি। তারা যদি পার ডে 18 টাকায় কি হয়, মানে আমরা যদি নিজেরা ভাবি, এই সীমাটাকে কিন্তু কোভিড-19 10 গুণ বাড়িয়ে দিয়েছে। ফুড সিকিউরিটি তো আমাদের অ্যাক্ট আছে, কিন্তু বিশ্ব ব্যাংকের হিসাবে আগামী 10 বছরে 60 কোটি মানুষ নতুন করে করোনার জন্য আবার দরিদ্র হবে। সেখানে ভারতের মানুষের সংখ্যা যথেষ্ট পরিমাণে থাকবে। আমি কিছুদিন আগে একটা লেখা লিখতে গিয়ে দেখেছিলাম যে এফসিআই গোডাউনে হিউজ স্টক, মানে একটা আমি বলছি 274.44 লাখ মেট্রিক টন। 1 মেট্রিক টন মানে 1000 টন হচ্ছে 1 মেট্রিক টনের হিসাব। তাহলে কত? 274.44 লাখ হাজার টন গম, চাল আর
গম হচ্ছে 558.25 লাখ মেট্রিক টন, মানে লাখ হাজার টন গম, সেটা কিন্তু সেটা ডিস্ট্রিবিউটই করতে পারছে না। ডিস্ট্রিবিউশনের পরিকাঠামো এত বাজে অবস্থা, অর্থাৎ এই যে রেশন কার্ড, আমরা বেঁচে গেছি করোনাতে, যে আমাদের ছবল অত বেশি পরিমাণে করেনি, তার কারণ হচ্ছে আমরা আমাদের এই বিরাট খাদ্য ভান্ডার। আজকে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড তৈরি হয়েছে, ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড আরো আগে তৈরি হওয়া ছিল, কিন্তু তার মধ্যে এমন একটা আইন চালু হয়ে গেল, ফার্মিং প্রডিউস আইন, ওই যে ফার্মিং প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন অ্যান্ড ফ্যাসিলিটেশন, যেটা অর্ডিন্যান্স ছিল, সেটা এখন আইন হয়ে গেছে, যার বিরুদ্ধে কৃষকরা সমাজব্যাপী আন্দোলন চালাচ্ছে। সেটা একটা মারাত্মক ব্যাপার জায়গায় দাঁড়িয়ে গেছে। সুতরাং একটা, এবং আমাদের যেই চাই ইন্ডিয়ার যে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, সেটা কিন্তু মারাত্মক জায়গায় আছে, যেখানে ইন্ডিয়া 160টা দেশের মধ্যে 94 র্যাঙ্ক, মানে আমাদের উপরে বাংলাদেশ পর্যন্ত আমাদের উপরে আছে। কি অবস্থা গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সের, বিশ্বময় যে ক্ষুধার যে সূচক, তাতে ইন্ডিয়া 94, 107। এটা হচ্ছে, আমি বলছি 2020 সালে, 2019 সাল যদি ধরি তাহলে 117টা দেশের মধ্যে 102 নম্বর দেশে ছিল। মানে সুদান, টোগো এই বছর ছিল ইন্ডিয়ার নিচে, ভাবা যায়? তাহলে কি হবে এই দেশের? তো এরকম একটা পরিস্থিতি, আমরা তো 75তম স্বাধীনতা উদযাপন করতে চলেছি। আশার আলো অবশ্যই আছে, তো গভর্নেন্স অনেক সদর্থক জায়গা নিয়ে এসছে, এবং এই পরিস্থিতিতে বেশ কিছু আন্দোলন, নতুন নতুন এই যে কৃষকদের আন্দোলন চলছে, বেশ কিছু সামাজিক আন্দোলন এনভায়রনমেন্টের বিরুদ্ধে হয়েছে, মানে এনভায়রনমেন্ট, পরিবেশ দূষণের বিরুদ্ধে আন্দোলন, সামাজিক আন্দোলন হয়েছে। এই যে আন্দোলন, এগুলো কিন্তু অবশ্যই একটা আশার আলো নিয়ে আসছে, এবং সেই আশার আলো কিন্তু আমরা বলবো যে, সেটা নিয়ে যদি আমাকে বলতে হয় তাহলে আবার সে এক নতুন গল্প, সেটা নয় অন্য একদিন করা যাবে। আজকে 7টা বেজে গেছে, অনেক ধন্যবাদ, খুব প্রাণ খুলে বললাম, ভালো লাগলো। অনেক ধন্যবাদ রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রকে, এবং যারা এই বক্তৃতা শুনলো তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। স্যার কিছু প্রশ্ন এসেছে, যদি আপনি বলেন তাহলে। 2015 জানুয়ারি মাস থেকে র্যাঙ্ক প্ল্যানিং কমিশন তুলে দিয়ে নীতি আয়োগ এসছে, তাতে করে রাজ্য কেন্দ্র সম্পর্কের মধ্যে কি বলি, নীতি আয়োগকে আমরা এখন বুঝতে পারছি না, নীতি আয়োগ কি অবস্থায় দাঁড়িয়েছে। নীতি আয়োগ এর তো, যদি এটা ভালো প্রভাবই হওয়ার কথা, কারণ সেখানে সব চিফ মিনিস্টাররা আছেন, প্ল্যানিং কমিশনে তো চিফ মিনিস্টাররা থাকতেন না, নীতি আয়োগের সমস্ত চিফ মিনিস্টাররা, লেফটেন্যান্ট গভর্নররা, তারা সবাই আছেন, তাহলে সেদিক থেকে একটা ভালো দিক। কিন্তু নীতি আয়োগে তো শুনছি যে কোনো চিফ মিনিস্টার কথাই বলতে পারছে, তো খুব মানে আশ্চর্যজনক ব্যাপার। এটা গেল এক। দ্বিতীয় নম্বর, যদি কথাও বলি, তাতে লাভ কি? যদি সেই আলোচনা ফলপ্রসূ না হয়, তাহলে সে আলোচনা তো কোনো মানে হয় না। সুতরাং অ্যাকোমোডেটিভ একটা গভর্নমেন্ট, একটা ফ্লেক্সিবল গভর্নেন্সের দরকার। সেটা যদি না হয়, তাহলে কেন্দ্র রাজ্যের সম্পর্ক কিন্তু যে পর্যায়ে আছে সেই পর্যায়ে আরো বিষময়ও হয়ে যেতে পারে। এখন যে আজকে যে এতদিন ধরে সংসদ অচল থাকে, আমি একটা ঘটনার কথা বলতে পারি, যে আমার সাংবাদিক বন্ধু বলেছিল, তার নাম বলছি না, কিন্তু সাংবাদিক বন্ধু বলেছিল যে 1998 সালে মানে অল ইন্ডিয়াতে কংগ্রেস, অটল বিহারী বাজপেয়ী যখন ইয়েতে ছিলেন, প্রধানমন্ত্রীত্বে ছিলেন, তখন 13 দিন না 11 দিন আমার মনে পড়ছে না, সংসদ বয়কট করেছিল। এবং তারপরে প্রধানমন্ত্রী, তারপরে ওরা জানতে পারে, প্রধানমন্ত্রী বলেছেন তিনি বিরোধী দলের নেতার সঙ্গে দেখা করেন। খুব উজ্জ্বল দৃষ্টান্ত, এগুলো সব মানুষের ভাবা দরকার যে কোথায় আমরা চলে গেছি গভর্নেন্সে। এবং সেই সময়ে খুব স্বাভাবিকভাবেই সংসদের একটা হলে বিরোধী দলের নেতা নেত্রী
সোনিয়া গান্ধী তিনি আসেন এবং অটল বিহারী বাজপেয়ী আসছেন, সমস্ত যারা সাংবাদিক তারা সেখানে চলে গেছে। তো আমার যে সাংবাদিক বন্ধু তার বললো যে সে তখন অনেক ছোট ছিল, 98 মানে আজ থেকে 23 বছর আগে, তার তখন 7 বছর না 10 বছর হয়েছে। সে ভাবছে যে যদি বেরিয়েছে কোনো ব্রেকিং নিউজ পায় তাহলে সঙ্গে সঙ্গে দেবে, সুতরাং ওর যারা বন্ধু তারা চলে গেছে চা খেতে। বলছে আমাকে ঠিক এই ভাষায় বলেছে যে আমি ওখানে বসতে, মানে হিন্দিতে বলছিল, ইংরেজিতে বলছিল, দুটো ভিডিও বলছিল যে আমি ওখানে বসে আছি, ঠিক 5 মিনিট সময়, ওরা সবাই ভাবছে 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা, 5 মিনিট সময়, তার মধ্যে দুজনে বেরিয়ে আসলেন, জয়েন্ট কনফারেন্স করলেন যে এবং সোনিয়া গান্ধী তুলে নিলেন সংসদ অচল হয়। তাহলে এই যে ব্যাপারটা, এটা কিন্তু একটা আমি আসছি এই প্রশ্নটা বলে নিয়ে আমি আসছি, এটা একটা উজ্জ্বল জায়গা যেখানে অ্যাকোমোডেটিভ গভর্নেন্সের ব্যাপারটা নিশ্চয়ই দেখানো দরকার। এইটা কিন্তু আজকের দিনে নেই, এবং সেই কারণে যদি আমি বলি যে এই যে নীতি আয়োগ তাদের কথা না মেনে যদি পিএমওর কথা মানা হয় তাহলে কোনো লাভই নেই। নীতি আয়োগ কোনো ব্যাপারই আমাদের বিষময় হয়ে যাবে। আজকে যে এতদিন ধরে সংসদ অচল হলো, কার ক্ষতি হলো? আমার ক্ষতি হলো, ভারতের নাগরিকের ক্ষতি হলো, থোড়ি ক্ষতি হলো অতগুলো সংসদের নেতাদের, ক্ষতি হয়ে গেল। এত টাকা দিয়ে খরচ করে হলো, তাতে আলোচনা হলো না। তো সেটা কিন্তু কেন্দ্র রাজ্যের সম্পর্কের উপর প্রভাব তখনই ভালো প্রভাব ফেলতে পারে যখন সেটা একটা অ্যাকোমোডেটিভ গভর্নেন্স নিয়ে আসবে। দেখা যাক সেটা আসলে ভালো। আচ্ছা, পরের প্রশ্ন যেটা এলো সেটা হচ্ছে যে আর্থিক বরাদ্দ নিয়ে যে দুটো ভিন্ন ঘটনের ভিন্ন দলের সরকার গঠনের জন্য কেন্দ্র রাজ্যের আর্থিক বরাদ্দ পাওনা নিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছে, এ তো আছেই, এটা তো বলার কোনো ইয়ে রাখে না। কারণ ভিন্ন দলের সরকার মানেই সবসময় কিন্তু আনটুইস্টিং ব্যাপার থাকে। হ্যাঁ, এটা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে হচ্ছে না, এটা পঞ্চায়েতের ক্ষেত্রে হচ্ছে না। আমি বহুদিন আগের কথা বলছি, যদিও বুদ্ধদেব বাবু অন্য কথা বলেছিলেন, বহরমপুরের মিউনিসিপ্যালিটিতে নাকি টাকা দিয়েছিলেন তারা, টাকা, আর বহরমপুরের মিউনিসিপ্যালিটি বলছিল আমার তাদের টাকা দেওয়া হচ্ছে, আর উনি বলছেন টাকা দিয়েছে তার হিসাব দিচ্ছে। ঠিক একই কথা কেন্দ্র এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন যে আমরা টাকা দিচ্ছি তার হিসাব পাচ্ছি না। তো সুতরাং এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে এটা কিন্তু সত্যি কথা যে এটা ভিন্ন ধরনের সরকার একটা, এই কারণে গোটা বিষয়টা হচ্ছে। আচ্ছা, পরের প্রশ্নটা যেটা এলো ধর্মের ভিত্তিতে, ওটা আমি ধর্মনিরপেক্ষ দেশ, ধর্মের ভিত্তিতে আইনের ভিন্নতা কেন? ধর্ম আইনের ভিন্নতা তার কারণ হচ্ছে আমরা এখন যে সরকার, কেন্দ্র সরকারের আছি, তিনি যেটা বলছেন যে এটা আমি বলতে চাইছি সিভিল কোডের কথা বলা হচ্ছে, এটা হিন্দু সিভিল কোড আলাদা আছে, মুসলিম সিভিল কোড আলাদা আছে। ইউনিফর্ম সিভিল কোড হতে কোনো অসুবিধার কিছু নেই, কিন্তু সেটা যেন মানে রাইট মেন্টালিটিতে হয়। ইউনিফর্ম সিভিল কোড আমি পড়লাম, সেটা যদি কোনো একটা রাইট মেন্টালিটিতে হয়, যে ইউনিফর্ম সিভিল কোডের একটা বাকি আছে কোথায়? যদি এই যে এটা তালাকটা তুলে দেওয়ার পরে এখন তার কারো 3টে বিয়ের অধিকারও নেই, তাহলে ইউনিফর্ম সিভিল কোডের সঙ্গে তফাৎটা, হিন্দু কোড আর মুসলিম কোডের মধ্যে তফাৎটা কোথায় থাকবে? রাইট মেন্টালিটির তফাৎ আছে। এখন আমি যদি আমার যে ইডিওলজি, সেটা যদি একটা ইডিওলজিটা যদি একটা কি বলবো মৌলবাদী ইডিওলজি থাকে তাহলে কিন্তু মুশকিল, সেটার সঙ্গে কোপ আপ করা। ধর্মের ভিন্নতাকে আমি তখন ভিন্নতা থাক না, যে জায়গাটুকুকে আমি অ্যাকোমোডেট করতে পারবো অসুবিধা তো কিছু নেই, যে জায়গা পারবো না নিশ্চয়ই নিশ্চয়ই সেটা করতে হবে। আর গভর্নেন্সকে স্বচ্ছভাবে পরিচালনা করতে দুর্নীতি যেমন গুরুত্বপূর্ণ, কিন্তু এক্ষেত্রে সরকারের উদাসীনতা বিশেষ করে লক্ষণ, এক্ষেত্রে থেকে বেরিয়ে আসার কোনো পথ আছে কিনা? দুর্নীতি আমি তো বলতে গেছিলাম যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের, সেটা তো আমার আর সময় হলো না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 179টা দেশের মধ্যে 86। সুতরাং দুর্নীতি দমনে তো একটা নিঃসন্দেহে সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা দরকার।
যেটা ব্যাপারটা হচ্ছে যে এই যে ডিজিটাল গভর্নেন্স যেগুলো চালু হচ্ছে, যদি আমরা গভর্নেন্সের এই যে দায়বদ্ধতা, এটা কিন্তু 86, এটা কিন্তু র্যাঙ্ক উঠেছে। আগে যে করাপশন যে অবস্থায় ছিল তার থেকে কিন্তু অনেক রেডটিপিজম চলে যাওয়ার সময় যে করাপশন অনেক উঠছে। এই তো দিল্লিতে আমরা দেখতে পেলাম কদিন আগেই দেখলাম কালকে না পরশুদিন যে দিল্লির চিফ মিনিস্টার অরবিন্দ কেজরিওয়াল, চিফ মিনিস্টার, তিনি বিভিন্ন দরজায় তালা লাগাচ্ছেন, বলে লোকেরা এসে কি হবে, ঘরে বসে থাকুক, তারা এখানে এসে ডিজিটালি তারা কাজ করবে। এটা বিভিন্ন আমাদের এখানে পশ্চিমবঙ্গে আছে, বিভিন্ন অফিসে যেতে গেলেই তাই সেখানে নানা রকম তাদের প্রবলেম সৃষ্টি। আমি যদি বাড়িতে বসে কোন একটা ই গভর্নেন্সে কাজ করি, যত ডিজিটাইজেশন হবে এখন সেটার ফলে লোককে আবার ইয়ে করতে হবে, লোককে তার জন্য আবার ই লার্নিং এর ব্যবস্থা করতে হবে, না হলে একটা ই ডিভিশন হয়ে যাবে। এবং এই ব্যাপারটা কিন্তু মাথায় থাকতে হবে। সেটা হলো ই ডিভিশন হয়ে যাবে বলে কিছু নাগরিক তারা যারা ই লার্নিং জানে তারা যেটাকে আমরা বলি নেটিজেন আর সিটিজেন, এই দুটো ভাগ হয়ে যাবে। যারা তখন দালালের খপ্পরে পড়তে হবে। একটা গরিব ছেলে সে অ্যাডমিশনের জন্য দালালের কাছে চলে যাচ্ছে, যে পাড়া সাইবার ক্যাফেতে যাচ্ছে, আর যে পাচ্ছে সে বাড়িতে এটা নিজে করে নিচ্ছে। তার লাভ হচ্ছে, তার আর্থিক সাশ্রয় হচ্ছে, সে পড়তেও পারছে। আর অনেকে, আমি তো আমার এক ছাত্রী নিজে বললো যে সে কন্যাশ্রী প্রকল্প পায়নি, সে যথাযথভাবে সাবমিট করেছে, অথচ টাকাও নিয়ে নিয়েছে যে করেছিল, তারপর সেটা বলে না সাবমিশন হয়নি, তো আমি কি করবো। এইগুলো তো বিরাট একটা ভূমিকার জায়গা আছে। ডিজিটাইজেশন, যদি ডিজিটাইজেশনের সঙ্গে ই লার্নিংটাকে ঠিক মতো শেখানো হয় তাহলে, এবং ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট হয়, সেগুলো খুব দূর ব্যাপার, এইগুলোই মুশকিল। তাহলে একটা দুর্নীতি কমার সম্ভাবনা, নাহলে নানা জায়গায় প্রতারণা, দুর্নীতি ছেয়ে থাকবে, সেগুলো থেকে মুক্তি পাওয়া খুব বেশি অসম্ভব। এই হচ্ছে বক্তব্য। অসংখ্য ধন্যবাদ স্যারকে আমাদের এত সুন্দর আলোচনা আজকে করার জন্য। আজকের আলোচনার বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ ছিল, ভারতীয় শাসনের বিবর্তন এবং ৭.৫ দশক। স্যার যেভাবে তুলে ধরলেন, সেই আমাদের স্বাধীনতার আগে থেকে আজ পর্যন্ত পুরো বিষয়টাকে, আমার এখান থেকে শুধু একটাই কথা মনে পড়ছে, ওই ভিনসেন্ট স্মিথের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিভার্সিটি ইন ডাইভার্সিটি। তো আমরা আশা করছি আপনারাও খুব সহজভাবে বুঝতে পেরেছেন বিষয়টা, আমরাও খুব উপকৃত হয়েছি। এজন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ।